শেখ হাসিনাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছে যে তুমি ক্ষমতা থাকতে হলে আমার হেল্প লাগবে, না হলে তোমাকে আইএসআই মেরে ফেলবে। এই ট্রাম্প কার্ড প্লে করে 15 বছরে যে লুটপাট চালিয়েছে, সেই লুটপাট চালাবার হাতিয়ার হিসেবে দুইটা জায়গায় তাদের প্রথম হিট করার পরিকল্পনা ছিল। একটা হলো প্রফেশনালিজম অফ সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব। 2 নম্বর হলো বিচার ব্যবস্থাকে উইক করা। এই বাইনেও তো 60,000 ছাত্রকে চাকরি দেওয়া যেত, এবং তাদেরকে চাকরি দিয়ে এই স্বৈরাচারী যে সেট আপ, তাদেরকে আস্তে আস্তে আপনি ফেজ আউট করতেন। সেই জায়গায় তো আপনি জানি নাই, কারণ এটা জানে না তো তারা। যে দেশে এত গরিব মানুষ, এত আমাদের পার ক্যাপিটা ইনকাম মাত্র 2,000 টাকা, সিঙ্গাপুরে আপনার 1.5 লক্ষ টাকা পার ক্যাপিটা ইনকাম। দেখো, ফ্রম ফিশারম্যান আইল্যান্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। সেই নেতৃত্ব কোথায়? খালি খাওয়া দাওয়া। মানে একটা জাতি হিসেবে একটা একটা অভিশপ্ত জাতি হিসেবে আমরা আবির্ভূত হচ্ছি। দেখুন, যে অফিসারটা পালিয়েছিল, এইটা তো আর্মিতে অ্যাবসেন্ট উইদাউট লিভ। অফিসার হিসেবে যদি 7 দিনও অ্যাবসেন্ট থাকে, তাহলেও তার চাকরি থাকার কথা না। তো যদি আপনার কথা মতন যদি এই 150 দিন অ্যাবসেন্ট থাকার পরে তার তো জয়েন করার প্রশ্নই আসে না। তো তার তো আর্মির নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্য অ্যাবসেন্ট হয়, তাহলে তার বিরুদ্ধে 14 জায়গায় ওয়ারেন্ট অর্ডার যায় আর্মি থেকে। এর ভিতরে রেলওয়ে স্টেশনও একটা, নিকটস্থ রেলওয়ে স্টেশনে একটা ওয়ারেন্ট অর্ডার যায়। এটা অফিসারের ক্ষেত্রে তো আরো সিরিয়াসলি দেখা হয়। কিন্তু গত 15 বছরে এই আর্মির কিছু অংশ প্রত্যেকেই তাদের আওয়ামী লীগের মানে শেখ মুজিবের চেয়ে বেশি আওয়ামী লীগ হওয়ার একটা প্রবণতা দেখা গেছে। এবং আরেকটা প্রবণতা ছিল যে ইন্ডিয়ার সাথে কার কানেকশন আছে। সো দুইটা জিনিস, যে আওয়ামী লীগের সাথে কার কানেকশন এবং ইন্ডিয়ার সাথে কার কানেকশন, এখানে প্রফেশনালিজম, সততা, যোগ্যতা, এইটা অনেকটা যে মূল্যায়ন, এটা অনেকটা কমে গিয়েছিল। তো দুইটা জিনিস খুব মূল্যায়িত হয়েছে। এইটাই ইন্ডিয়ার রয়ের প্ল্যান ছিল। সো দুইটা জিনিস মূল্যায়িত হয়েছে, যে আওয়ামী লীগ ঘটনা কিনা, এইটা তো আলোচনা অনেকবার হয়েছে যে আওয়ামী লীগের সময় যাদেরকে চাকরি দিয়েছে, যাদের চাকরি হয়েছে, তাদের ওই ভাষায় বলে যে সিএস আর এস এস এ খতিয়ান চেক করে, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড চেক করে, যে তাদের ফ্যামিলিতে কেউ বিএনপি বা জামাত ঘরানার কেউ আছে কিনা। এইরকম তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই, তাদেরকে চাকরি হয়নি। আমি একটা উদাহরণ সব বলতে পারি। আমাদের এক কলিগ, খুবই আপন আপন মানুষ আমাদের, ইমরান স্যার এবং আমার, 13 লং কোর্সের মেজর নিয়াজ আহমেদ জাবের, সে বিএনপির পাথরঘাটা উপজেলার সভাপতি ছিল। তার ভাই একজন ইঞ্জিনিয়ার, সে রাজনীতি করে না। সেই মেজর জাবেরের ছেলের আইসিসবি কোয়ালিফাইড হওয়ার পরেও তার ক্লিয়ারেন্স হয় নাই, তার চাকরি হয়নি সেনাবাহিনীতে। অথচ আর্মি অফিসারদের ছেলেরা যদি আইসিসবি কোয়ালিফাই করে, তারা মানে এক ধরনের কি বলবো, যে এখান থেকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ থাকে না। সেইখান থেকে তাকে বাদ দিছে। তাহলে আর্মিতে যাদেরকে অফিসার হিসেবে নেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে অফিসার হতে হলে আইসিসবি কমপ্লিট করতে হয়, সৈনিকরা ডাইরেক্ট রিক্রুটেড হয়, অফিসারদেরকে আইসিসবি কমপ্লিট করে, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড কমপ্লিট করে তারপর অফিসার হতে হয়। তো সেইখানে ইন্ডিয়ার পলিসি এইটা ছিল, রয়ের পলিসি, যে বাংলাদেশকে যেভাবে তারা পেতে চেয়েছিল, 70 অনের তথাকথিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনের যে মূল উদ্দেশ্য ছিল, অনেকবার বলেছি, প্রসঙ্গে আবারও বলতে হয়, যে পাকিস্তানকে ডিভাইড করে একটা রিজনাল পাওয়ার সৃষ্টি করা, হওয়ার চেষ্টা করা। আর একটা হলো তাদের ডিফেন্স স্পেন্ডিং কমানো, কারণ তখন ইস্টার্ন সাইডে তাদের ডেপ্লয়মেন্ট তখন লাগে না। এইটা ছিল তাদের মূল উদ্দেশ্য। আর বাংলাদেশের 3 নম্বর উদ্দেশ্য ছিল ভুটানের মতো একটা সরকার ব্যবস্থা সৃষ্টি করা। ভুটানের মতো সরকার ব্যবস্থা সৃষ্টি করতে হলে এমন একটা ডিপেন্ডেন্সি সিন্ড্রোম তাদেরকে সৃষ্টি করতে হয়, যে ক্ষমতায় থাকার জন্য
ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ মুজিবুর রহমান সাহেব 1973 সালের শুরুতেই বুঝে গেছিল শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশ ডেভেলপমেন্ট হবে না। তখনই কিন্তু সে মুসলিম ওয়ার্ল্ডের দিকে ধাবিত হয়েছিল। সেই ফলশ্রুতিতে 1974 সালে সে পাকিস্তানের ওয়াইসি মিটিং এ জয়েন করেছিল এই ইন্ডিয়ান বাধা উপেক্ষা করে, এবং ভুট্টোকে দাওয়াত দিয়েছিল বিফোর পাকিস্তান রিকগনাইজ বাংলাদেশ। সো ওই সময় সেটা পারে নাই। এই 2009-এর পরে এই শেখ হাসিনার দিকে ইন্ডিয়া বাংলাদেশকে দিয়ে যেটা রিসিভ করতে চেয়েছিল অলমোস্ট সেটা করে ফেলেছিল। অর্থাৎ এখানে গণতন্ত্র থাকবে না, সুশাসন থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ন্যায্যতা থাকবে না, একটা দলই থাকবে। ক্ষমতা থাকতে হলে ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করতে হবে, এবং ইন্ডিয়া সেই কার্ড প্লে করে বাংলাদেশকে তাদের একটা প্রভিন্স হিসেবে ট্রিট করবে। এখানে আইজিপি কি হবে, এখানে সেনাপ্রধান কি হবে, এখানে বিজেপি প্রধান কি হবে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি হবে, সবকিছু তারা ডিকটেট করেছে। এই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে গেছিল। ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। কি সেটা? কোন স্বৈরাচারী সরকার কখনই টিকে থাকতে পারে নাই। ফেরাউন থেকে শুরু করে আপনার বাশার আল আসাদ পর্যন্ত পতন হয়। এইটি স্বৈরতান্ত্রিক ক্ষেত্রে একমাত্র সত্য। শেখ হাসিনা নিজে ঘোষণা করেছিল তার কখনো পতন হবে না, কারণ ইন্ডিয়া তাকে সেই আইডিয়া দিয়েছিল। এই ইন্ডিয়ার যে তথাকথিত র, আমি তথাকথিত এই কারণে বললাম, এইটা একটা সন্ত্রাসী সংগঠন। এইটা একটা রিজনাল পিস এন্ড হারমোনি নষ্ট করার একটা সন্ত্রাসী সংগঠন, যারা কানাডাতে যেয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিকে একজনকে হত্যা করেছে, আমেরিকাকে একজনকে হত্যা করতে গিয়েছিল, সেটা তারা পারেনি। সেইটা শুধু তারা বাংলাদেশে পেরেছে, এবং শেখ হাসিনাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছে যে তুমি ক্ষমতা থাকতে হলে আমার হেল্প লাগবে, না হলে তোমাকে আইএসআই মেরে ফেলবে। এই ট্রাম্প কার্ড প্লে করে 15 বছরে যে লুটপাট চালিয়েছে, সেই লুটপাট চালাবার হাতিয়ার হিসেবে দুইটা জায়গায় তাদের প্রথম হিট করার পরিকল্পনা ছিল। একটা হলো প্রফেশনালিজম অফ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব। 2 নম্বর হলো বিচার ব্যবস্থাকে উইক করা, এবং তারপরেই বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত সিস্টেমকে ধ্বংস করা, এবং সেইটা তারা সাকসেসফুলি পেরেছে। বাংলাদেশের মতো এইরকম পরিস্থিতি পৃথিবীর কম দেশে সৃষ্টি হয়েছে যে সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে, অর্থাৎ একটা ডিসফাংশনাল স্টেট হয়েছিল। সেইখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু এত সহজ নয়। তো সেই জায়গার হিসেবে যাদেরকে গত 15 বছরে চাকরি দিয়েছে, এইখানে যারা চাকরি পর যোগ্য তারা চাকরি পায় না, চাকরি পেয়েছে আওয়ামী লীগ ঘরানার লোকজন। ওই অফিসার ওই ঘরনের একজন, এবং সেই কারণে সে পালিয়ে গেছে। তাদের জনগণের স্বার্থ, দেশের স্বার্থের উপরে কখনোই কোনো ইয়া ছিল না, কোনো কমিটমেন্ট ছিল না। আওয়ামী লীগের স্বার্থ, এবং অনেকেই আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করেছে। সেই জন্য আমরা বলছি যে হাসিনাকে পায়ে ছুঁয়ে সালাম করা, এবং তার মধ্যে একজন হচ্ছে মেজর সাদিকের শ্বশুর। হ্যাঁ, আমি ওই অফিসারকে খুব ভালো করে চিনি। আমি 18 লং কোর্সের অফিসার, ওই অফিসার 20 লং কোর্সের অফিসার। এবং যারা বলা হয়ে থাকে সেই সময় যারা ব্রিগেডিয়ার এন্ড অ্যাবভ প্রমোটেড হয়েছে, তারা কেউ ওই লয়ালিটি টেস্ট, যে আওয়ামী লীগের লয়ালিটি টেস্ট ব্যতীত হয়েছে বলে কেউই মনে করে না। এখন অনেকে হয়তো বাধ্য হয়ে হয়েছে, এর ভিতরে অনেক প্রফেশনাল অফিসার, কিন্তু মূল টেস্টটা ছিল লয়ালিটি টেস্ট এবং ক্লিয়ারেন্স ফ্রম ইন্ডিয়া। তো আমরা তো সেই রিফর্মস গুলো হয়নি, যার জন্য ব্যর্থতার বহুত ফ্যাক্টরস আছে। এইটা একটা ফ্যাক্টর। সেই জন্য যে স্বৈরতান্ত্রিকতার যে সেট আপ, সেটা তো 80 থেকে 90% এখনো ইনট্যাক্ট। ইমরান স্যার যেটা বললো, আমি তো একাধিক আলোচনায় বলছি যে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের হার 12%, এবং ইন্ডিয়া খাতা আন্দোলন নামে আমরা একটা সংগঠন করে আমরা দেখিয়েছি যে বাংলাদেশে প্রায় কম বেশি 15 লক্ষ ইন্ডিয়ানরা এখানে অবৈধভাবে কাজ করেছে। তো যেখানে আমাদের বেকারত্বের হার 12% শিক্ষিত জনগোষ্ঠীর পর, তাদেরকে আজকে চাকরি দিলে না, এই বাই নেওয়া তো 60,000 ছাত্রকে চাকরি দেওয়া যেত, এবং তাদেরকে চাকরি দিয়ে এই স্বৈরাচারী যে সেট আপ, তাদেরকে আস্তে আস্তে আপনি ফেজ আউট করতেন। সেই জায়গা তো আপনি জানি নাই, কারণ এটা জানে না তো। তারা জানবে কিভাবে?
কিভাবে করতে আপনার আপদকালীন সময়, যুদ্ধকালীন সময় শর্ট সার্ভিস কমিশন দেওয়া হয়, 4 সপ্তাহ ট্রেনিং করে অন জব ট্রেনিং করানো হয়, তারপরে তাদেরকে অফিসার বানানো হয়। তো এখানে তো 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে অন জব ট্রেনিং করে প্রত্যেকটা সংস্থায়, আপনি প্রশাসন বলেন, এই এনবিআর বলেন, ট্যাক্সেশন বলেন, পুলিশ বলেন, আপনার যতগুলো ক্যাডার্স রয়েছে ইনক্লুডিং মিলিটারি, আর্ম ফোর্সেস এন্ড বিজেপি, সেখানে তো আপনি জানি না, এটা তো একটা চরম ব্যর্থতা। আর একটা জিনিস বলে শেষ করি যে এই যে ইউনূস সাহেব তো মরাল হাই গ্রাউন্ড লস করেছে, তার তো কোনো মরালিটি নাই। মরালিটি নাই কেন? যে তিনি এসে একটা ইউনিভার্সিটি নিলেন, তিনি 6,000 কোটি টাকা মওকুফ করে নিলেন, তিনি এই যে আদম ব্যবসার একটা লাইসেন্স নিলেন। এই যে জন্য তো আমরা এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সমালোচনা করি। শেখ হাসিনা যে কাজটা করছে তার বোনের জন্য, আপনি এসে তো একই কাজ করলেন। ওয়ার ইজ দ্য ডিফারেন্স? আমরা একাধিক বলছি, যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়েছে, ইনক্লুডিং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, একজন আপনার এই গ্রামীণ ফোনে চাকরি করতো না, গ্রামীণ ব্যাংকে ধরে নিয়ে এসে আপনি বাংলাদেশ বিডা ইনভেস্টমেন্ট যে সংস্থাটা, বাংলাদেশ ডেভেলপমেন্ট সেইখানে আপনি ধরে নিয়ে আসলেন তাকে। এসে দেখলাম 2-3টা লেকচার দিল ক্যানভাসারের মতো, একটা ইনভেস্টমেন্টও এখন আসেন নাই। সো এই যারা আসছে প্রত্যেকের কত টাকা এই চাকরি নেওয়ার আগে, এই দায়িত্ব নেওয়ার আগে, এই গাড়িতে পতাকা লাগাইয়া পথ শব্দ করে চলার আগে আপনার সম্পত্তি কত ছিল, এবং আপনি যখন দায়িত্ব ছাড়বেন তখন আপনার সম্পত্তি কত হবে, এটা জানার আমার অধিকার রয়েছে। আপনি এই কাজটা করলেন না কেন? আপনার স্বাস্থ্যমন্ত্রী কত টাকা আগে সম্পত্তি ছিল ট্যাক্স রিটার্নে, এবং 1 বছর পর দেবেন সেটা কত, এইটুকু কাজ করতে পারলেন না, আপনি কিভাবে স্বচ্ছতা জবাবদিহিতা রক্ষা করবেন? সো ওই যে সংস্কার কমিশন যেটা হচ্ছে, ওইখানে তো শুধু একটু চা এবং বিস্কিট খাওয়ানো উচিত ছিল। কি খাওয়াচ্ছেন প্রতিদিন? একজন দলের বড় নেতা বললে শুধু খাওয়া দাওয়া। যে দেশে এত গরিব মানুষ, এত আমাদের পার ক্যাপিটা ইনকাম মাত্র 2,000 টাকা, সিঙ্গাপুরে আপনার 1.5 লক্ষ টাকা পার ক্যাপিটা ইনকাম। দেখো, ফ্রম ফিশারম্যান আইল্যান্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, সেই নেতৃত্ব কোথায়? খালি খাওয়া দাওয়া। মানে একটা জাতি হিসেবে একটা অভিশপ্ত জাতি হিসেবে আমরা আবির্ভূত হচ্ছি। দুর্বৃত্তিত রাজনীতি এমন ভাবে নিয়ে গেছে যে একটা সাইকেল অফ ব্যাড লিডারশিপের ভিতরে যে বাংলাদেশ পড়ে গেছে, সেইখান থেকে ঘুরে দাঁড়াবার যে সুযোগ আসলে সেই সুযোগটা তো নষ্ট করলেন। তো আমরা দেখতে চাই আপনি এই 1 মাস 2 মাস ধরে কি কি খেয়েছেন, সেই পলিটিক্যাল পার্টি যারা অ্যাটেন্ড করেছে তাদের কাছে আপনি বিল পাঠাবেন, এবং সেই টাকা এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন। আর আপনাদের এই দায়িত্ব নেওয়ার আগে কি সম্পত্তি ছিল সেটা ডিক্লেয়ার করবেন এবং সেটা জনগণকে জানাবেন। আর না হলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে সমালোচনা করবে এবং আপনাদেরও কিন্তু তাড়ানি দিতে পারে। অর্থাৎ সেইগুলো বুঝিয়ে কিন্তু পরবর্তী স্টেপ দেন। এর ভিতরে তো অনেকে অনেক ভয় পেয়ে গেছে, এখন তারা কোনোভাবে এক্সিট রোড খুঁজছে, দায়িত্ব পালন না করে ডেলিভারি নিয়ে দিয়ে তারা এখন বিভিন্ন জায়গায় প্রোটেকশন খুঁজছে। তো আপনার যদি প্রোটেকশন খুঁজতে হয়, আপনি আসলেন কেন ওই দায়িত্ব? আপনি তখনই বুঝছেন যে আপনি আসবেন না। এর ভিতরে পরবর্তীতে 2-1 জন নিয়েছে যাদের চেহারাই কোনো দেখা যায় না। আর্মির একজন অ্যাডভাইজার নিয়েছে, জেনারেল হাফিজ। কোনো কাজ তো আমি দেখিনি আসলে। উনি কি করছেন? কোনো ভয়াবহ কোনো কিছু নেই। ভালো মানুষ, আমি চিনি খুব ভালো করে। আমার টিচার সিআর আবরার সাহেবকে নিয়েছেন, উনি কি ডেলিভারি করতেছে কি? আপনি তো সবাই বলে যে খুব ভদ্র মানুষ এবং একটু মোটামুটি ভীতু প্রকৃতির। তো এইসব লোক খুঁজে পাইলেন কোত্থেকে? আপনি সাহসী লোক তো একজনও পাইলেন না। যারা ধরি মাছ নাচুই পেনি কোনোভাবে একটা অ্যাডভাইজারের একটা নাম লেখায় একটা মানে ব্র্যান্ডিং নিল, এই ধরনের লোক আপনি আনলেন কেন? এই দায়িত্ব আপনাদের নিতে হবে। দুর্ভাগ্য এই জাতির, ঘুরে ফিরে ওই ভায়োলেন্স অফ সাইকেল অফ ভায়োলেন্স, এবং বারবার মানুষ সাফার করবে এবং প্রতিবার একটা দেশ এইভাবে পিছিয়ে যাবে। জাতি গঠন এত সোজা ব্যাপার না। জাতি গঠন করতে হলে ওই লিডারশিপ কোয়ালিটি সামনে আনতে হবে, আদারওয়াইজ কোনো জাতি গঠন হয় নাই। দুর্ভাগ্য আসলে আমাদের এই জাতির। ধন্যবাদ।